নাগরিক সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। এবার বিস্তারিত। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ফরিদপুর, বাগেরহাট ও মোংলায় বিক্ষোভ হয়েছে। ফরিদপুরের ট্রেন আটকে অবরোধ পালন করেছেন মানুষ। বাগেরহাটে আর মোংলায় টায়ারে আগুন দিয়ে রাস্তা আটকে চলছে হরতাল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশের পর ফরিদপুর ৪-এর অন্তর্গত দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনের সাথে জুড়ে দেওয়ার প্রতিবাদে জেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নতুন গেজেটের প্রতিবাদে ভাঙায় রেলপথ আটকে বিক্ষোভ করেছেন মানুষ। এতে ঢাকা খুলনা বেনাপোল রেলপথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পাশাপাশি টায়ার জ্বালিয়ে এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ইউনিয়ন দুটি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা সহ প্রধান নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা জনগণের কষ্ট বুঝুন। ওই ২-৩টা এলাকা ডিঙায় এসে ওই এমপি কি করবে? ওই এমপি এসে করবে না। বাগেরহাটে চলছে দ্বিতীয় দিনের হরতাল। ৪টি আসন বহাল রাখার দাবিতে জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ পেতে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জেলার ৯টি উপজেলার বিভিন্ন সড়কের ২ শতাধিক স্থানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে আমার যে ইম্পোর্টেড যে মালগুলো আছে, অর্থাৎ পাথর সাপ্লাই বা বালি, এগুলো আমি সময় মতন আমি আমার সাইডে নিতে পারছি না। এটার জন্য হরতাল ডাকছে, এটা হয়তো নৈতিক তাদের কাছে, কিন্তু আমাদের অপরাধটা কি? এদিকে দাবি আদায় না হওয়ায় রবিবার সব সরকারি অফিসের সামনে অবস্থান এবং সোম থেকে বুধবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন নেতারা। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বাত্মক হরতাল চলছে মোংলায়। হরতালের সমর্থনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি অফিসে তালা দিয়েছেন আন্দোলনকারীরা। জেলার অন্তত ১৪০ পয়েন্টে ব্যারিকেড দিয়ে রেখেছেন তারা। ইজি বাইকে করে যাওয়া লাগতেছে, বিভিন্ন বাস বা গাড়ি চেঞ্জ করে যাওয়া লাগতেছে। এখন আমার ভোগান্তি শিকার হইতেছে, এখানে ৫টা ৫:৩০ পর্যন্ত বসে থাকতে হবে আমার। অন্যদিকে বাগেরহাটে সড়ক অবরোধের কারণে পিরোজপুর, ঢাকা ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বিপাকে খুলনা, সাতক্ষীরা, যশোরগামীরাও। সিরাজুমনি শুভ, নাগরিক। জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। ৩৩ বছর পর নির্বাচন নিয়ে দিনভর ক্যাম্পাসে ছিল উত্তেজনা। অনিয়মের অভিযোগে 2 হলে বন্ধ ছিল ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে আছেন 3 শিক্ষক। এদের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচন মনিটরিং এর দায়িত্বে ছিলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচন। ৩৩ বছর পরের ভোট নিয়ে শুরু থেকেই উঠেছিল নানান প্রশ্ন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছিল সব নিয়ন্ত্রণে রাখার, যদিও হয়েছে তার উল্টো। ভোট নিয়ে দিনভর উত্তেজনা ছিল ক্যাম্পাসে। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও অভিযোগ তুলেছেন অনিয়মের। জিএস প্রার্থী, ভিপি প্রার্থী এবং বাকিরা তাদের সাঙ্গপাঙ্গরা কিভাবে তাদের সম্পূর্ণ দল সহ ভিতরে ঢুকে, এই কোশ্চেনটা এখনো জানানি। তারা অবশ্যই ঢোকার অধিকার রাখেন না, ইভেন দোকানে কারচুপি হচ্ছে। আমি খেয়াল রাখছিলাম যে আমার হলে ঠিক করে ভোট প্রদান কার্যক্রম হচ্ছে কিনা, কিন্তু যখন আমি ভোট দিতে যাই তখনই আমি ভোট কারচুপির অভিযোগ শুনতে পাই এবং আমার এই হলে মুভ করতে হয়, এই কারণে আমি ভোট দিতে পারিনি। সকালে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও বেলা গড়াতেই বাড়ে উত্তেজনা। অনিয়মের অভিযোগে 2টি হলে কয়েক ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। নির্বাচনে অনেক ঘাটতি আছে। আমরা মনে করছি যদি কোনো ষড়যন্ত্র প্রশাসন করার চেষ্টা করে, সেটা খুব সুকৌশলে সূক্ষ্মভাবে সেটা করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলছি কোনো রকম অপকৌশল, কোনো রকম ষড়যন্ত্র কিন্তু আমরা বরদাস্ত করবো না। আমরা কিন্তু প্রতিরোধ করে তুলব। ঢাবির মতো নির্বাচন কিন্তু চাপিত হইতে দেব না আমরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে কার্যকরী সদস্য পদে 3 জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল 1 জন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার অপশন আসে। পরে পোলিং কর্মকর্তার তৎপরতায় বিষয়টি সমাধান করা হয়। ভোটে অস্বচ্ছতা ও ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। অল্প প্রশাসনের অনুমতিক্রমে, শুধু শিবির নয় ছাত্রদল অনুমতিক্রমে তারা
এই হ্যান্ডবিলটি তাদেরকে শুধুমাত্র দেওয়ার ক্ষেত্রে অনুমতিটা পেয়েছেন যারা আসলে নিজ আগ্রহে এসে সংগ্রহ করতে চেয়েছেন, তাদেরকে শুধুমাত্র যাচ্ছে। কিন্তু গণহারে প্রত্যেককে বিলি করা কিংবা বিলি করে দিয়ে কারো সিদ্ধান্তকে প্রভাবিত করা সে জায়গায় কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে ছাত্রদল ও বাকছাড় সমর্থিত প্রার্থীরা। তারা কিছু না বলার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তারা আসলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে, যেটার মাধ্যমে তারা কোনো গোষ্ঠীকে এই জাকসুর মাধ্যমে সেই জায়গাটায় তারা আনতে চায়। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1.5 ঘন্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থী 3 শিক্ষকও। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। বিভিন্ন হলে ভোটার তালিকায় ছবি না থাকা, ভোট কেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং একই শিক্ষার্থীর একাধিকবার ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। প্রশ্ন তুলেছেন প্রশাসনের ভূমিকার। শাশ্বতী সরকার, নাগরিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে ভোটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকলাকুর রহমান আকাশ। আকাশ, সারাদিন ভোটের চিত্র কেমন দেখেছেন? ভোটে কি ধরনের কারচুপি হয়েছে? ধন্যবাদ আনোয়ার। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সিনেট ভবন। মূলত এই ভবনটাই কিন্তু আসলে এই ভবন থেকে ভোট ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন কেন্দ্র থেকে কয়েকটি ব্যালট বক্স এখানে নিয়ে আসা হয়েছে। সার্বিকভাবে যদি বলতে যাই, সেক্ষেত্রে সকাল 9টায় ভোট শুরু হয়। শুরুর প্রথম দিকে কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কারচুপির অভিযোগ পাইনি, কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম, বেলা 12টার সাথে সাথে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের অভিযোগ আনতে শুরু করলেন এবং অভিযোগ আনার পর্যায়ে কিন্তু বেলা 3টার দিকে আপনার ছাত্রদল মনোনীত যেই প্যানেলটি তারা ভোট বর্জন করলেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। পাশাপাশি আপনার শিক্ষকদের বিএনপিপন্থী যে শিক্ষকরা রয়েছেন তাদের একাংশ কিন্তু এই ভোট বর্জন করেছে এবং তারা দায়িত্ব থেকে সরে গিয়েছে। পাশাপাশি আর ছাত্র ইউনিয়নের যে প্যানেলটা রয়েছে সংসপ্তক, সেই প্যানেলও কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের মূলত অভিযোগ বিভিন্ন কেন্দ্রে আপনার জাল ভোট হয়েছে, প্রার্থীদের এই ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারেনি, তাছাড়া নেট বিভ্রাট। আর বড় একটি অভিযোগ যেখানে আনা হয়েছে এটা হলো ছাত্রদল মনোনীত প্যানেল বলছেন জামাতের কোনো একটা কোম্পানির কাছ থেকে যারা এই ব্যালট পেপার গুলো ছাপানো হয়েছিল এবং মূলত যেই পরিমাণ ব্যালট পেপার দরকার ছিল তার থেকে অনেক বেশি ব্যালট ছাপানো হয়েছে। এছাড়া আরো অভিযোগ করেছেন, যেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রার্থীদের কয়েকটি কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং ভোটারদের কেন্দ্রে বিচ্ছিন্নভাবে ভয়ভীতি অথবা মারধর করা হয়েছে। এরকম অভিযোগ এনেছেন শিক্ষকরা প্লাস ছাত্রদলের যেই প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা। মূলত এইসব কারণে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাকসু নির্বাচন, বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন, এই নির্বাচনটি কিন্তু নির্বাচনের রেজাল্ট আসলে প্রকাশ হবে কিনা সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এইসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছে প্রধান উপদেষ্টা। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন করতে বলা হয়েছে বলেও জানান প্রেস সচিব। লোকাল গভর্নমেন্ট যে লোকাল গভর্নমেন্টই থাকুক, তাকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা। এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ। প্রেস সচিব বলেন, নেপালে বাংলাদেশি যারা আছেন তারা ভালো আছেন এবং বলা হয়েছে যে বাংলাদেশিরা যারা নেপালে আছেন তারা ভালো আছেন। উপদেষ্টা পরিষদে মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নতিকরণে আলোচনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 51টি সংস্কার বাস্তবায়িত হয়েছে, 246টি বাস্তবায়নাধীন। যেগুলো 51টা হয়েছে, বাকি 246টা সেগুলো 37টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে, আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। সমুদ্রগামী জাহাজের ধারণ ক্ষমতা 5000 ডেড ওয়েট টন পর্যন্ত কর উপদেষ্টা পরিষদে অব্যাহতি দিয়েছে বলেও জানান প্রেস সচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা জাতীয় সংস্কার কমিশনে নেই। সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারকে জানাতে পারে, সেই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আর রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় সব দল একমত না, তবে দেশের স্বার্থে আলোচনার ভিত্তিতে সমঝোতায় আসতে হবে। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে জাতীয় সংস্কার কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল এতে অংশ নেন। এর আগে বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় বৈঠক করেছে কমিশন। কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ও সরকারি নির্বাহী আদেশ, গণপরিষদ নির্বাচন সহ 5টি প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি বলেন, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি, সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব দিকে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কমিশনের দেয়া প্রস্তাবে তারা রাজি নন, জুলাই সনদ পরবর্তী সংসদের জন্য রাখার প্রস্তাব তাদের। অন্যদিকে জামায়াত বলছে, তাদের দলের পক্ষ থেকেও একটি প্রস্তাব দিয়েছে। 5টি অলরেডি প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা, এবং সেখানে জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো, এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য দলগুলো বলছে, যা সম্ভব না তা বাদ দিয়ে নির্বাচনটা যাতে হয় সে লক্ষ্যে সবাই একমত হতে হবে। জুলাই সমঝোতার সনদে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে, বিভিন্ন প্রশ্নে বড় ধরনের সেখানে মতপার্থক্য আছে। এরকম একটা নোট অফ ডিসেন্ট নিয়ে এত বড় প্রশ্নে মতভিন্নতা নিয়ে গণভোটে যাওয়ার আসলে প্রশ্নটা নাই। জনগণকেই বিচার করতে দিতে হবে। এমনকি আমরা এখানে দলগুলো যা আছি তারা সবাই ঐকমত্য হয়ে গেল, সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয়। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করলেও রাজনৈতিক দলের বাইরেও আরো অনেক জনগণ আছে। রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন, এ বিষয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে, তাড়াহুড়ো করে কোনো কিছু করাই ঠিক হবে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। রামপুরে 2 জনকে হত্যা ও আমির হোসেন নামে এক যুবককে গুলির ঘটনায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয় ট্রাইব্যুনালে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, রামপুরায় গুলি করা 2 পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকার ও তারিকুল ইসলাম ভূঁইয়া। তবে ট্রাইব্যুনালে দ্বিমত পোষণ করেন আসামি পক্ষের আইনজীবী। অলিউল রনির রিপোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে যে নাশকতা হয়েছে তার মধ্যে অন্যতম রামপুরা খিলগাঁও। প্রসিকিউশন বলছে শুধুমাত্র 19 জুলাই নিহত হয় 23 জন। এই ঘটনায় আলাদা আলাদাভাবে তদন্ত হচ্ছে। এসব ঘটনার মধ্যে রামপুরার কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় জীবন বাঁচাতে আমির হোসেন নামে এক যুবক নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে আছেন আর তাকে গুলি করছেন 2 পুলিশ সদস্য। সকালে রামপুরায় 2 জনকে হত্যা ও আমির হোসেনকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। 5 জন আসামির বিরুদ্ধে ওই ঘটনার 3টা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল। আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান ওই দিন রামপুরায় গুলি করা পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকার না। আমরা চার্জ হিয়ারিংটা মাত্র ওপেন করেছি। অন দ্য আদার হ্যান্ড প্রসিকিউশন বলে গেছেন মাননীয় আদালত আমাদেরকে আগামী মঙ্গলবার দিন পরবর্তী চার্জ শুনানির জন্য নির্ধারণ করেছে। ধন্যবাদ। এদিকে চানখারপুরে 6 জনকে হত্যা মামলায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। নেপালে জেনজি প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনের নতুন মোড় নিয়েছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। কে এই সুশীলা কার্কি, জানবো ডেস্ক রিপোর্টে। গত সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 22 জন নিহত হন। বিক্ষুব্ধরা পরে দেশটির পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, রাজনৈতিক দলের কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এরপর থেকেই আলোচনা শুরু হয় দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদ নিয়ে। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই আলোচনায় আসা এই একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি হচ্ছেন নতুন আশার প্রতীক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ নেতৃত্বে আসবে না। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই সুশীলা কার্কির নাম সামনে এসেছে। 1952 সালে 7 জুন নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা কার্কি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। 1972 সালে বিরাটনগরের মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। 1975 সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর এবং 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1979 সালে বিরাটনগরে আইন পেশায় যোগ দেন কার্কি। পরে 1985 সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। 2007 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। 2009 সালে 22 জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং 2010 সালের 18 নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। 2016 সালের 13 এপ্রিল থেকে 10 জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পর 11 জুলাই 2016 থেকে 7 জুন 2017 পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি নেপালি কংগ্রেসের নেতা দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবেদীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়। ইশরাত জাহান, নাগরিক। এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাত 8:30টায় শুরু ম্যাচটি দেখা যাবে নাগরিক টিভিতে। আরো জানাচ্ছেন সিরাজুমনের শুভ। এশিয়া কাপ 17তম এশিয়া কাপের পর্দা উঠেছে আরো 2 দিন আগে। তবে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে আজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ হংকং। এই দলের বিপক্ষে 10 বছর আগে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে সেবার পরাজয়ের নিয়তি বরণ করতে হয়েছিল টাইগারদের। সেই দলের সাকিব আল হাসান, তামিম ইকবালরা এখন নেই। তবে বাবর হায়াত, নিজকাত খান সহ বেশ কয়েকজন ক্রিকেটার হংকংয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের বিপক্ষে লিটন দাসদের সামনে যেমন উত্তরসূরিদের আক্ষেপ ঘোচানোর সুযোগ, তেমনি বি গ্রুপ থেকে সেরা 4-এর দৌড়ে নিজেদের এগিয়ে নেওয়ারও। এর আগে আবুধাবির গরমে ফ্লাডলাইটে আলোর নিচে 2 দিন নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের যেখানে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ, সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হংকংয়ের। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় হারের স্বাদ পেতে হয়েছে দলটিকে। সেই অর্থে মানসিকভাবে কোণঠাসা হয়েই আজ বাংলাদেশের বিপক্ষে নামবে তারা। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও লক্ষ্য পূরণ অতটা সহজ হবে না বলেই মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক। সিরাজুম মনির শুভ, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।